নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ একটি নতুন গল্প নিয়ে এসেছি। আ এটা পুরাণকে কেন্দ্র করে এবং আশা করব এই গল্পটাও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে কোনো গল্প স্পেসিফিক্যালি শুনতে চান তাহলে সেই ডিমান্ডটাও করতে পারেন কমেন্টের মাধ্যমে। সরি। সো আজকের এই যে গল্পটা আমি করতে চলেছি সেটা হচ্ছে অনেকের মধ্যে এই প্রশ্নটা রয়েছে, রামায়ণ মহাভারত কিভাবে বা আদৌ একে অপরের সঙ্গে যুক্ত কিনা, কানেক্টেড কিনা, লিঙ্ক কিনা, এই প্রশ্নটা হামেশাই এসে থাকে। সো এই প্রশ্নের সমাধান নিয়ে কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আজ আমি এসেছি। যে গল্পটা ইন্টারেস্টিং গল্প, কিভাবে একে অপরের সঙ্গে মহাভারত এবং রামায়ণ কানেক্টেড, সেই গল্প আজ আমি আপনাদেরকে শোনাবো। বেশ, তাহলে শুরু করা যাক আজকের গল্প। তো রামায়ণ, যেখানে আমরা জানি যে পুরো ঘটনাই সকলেই জানি, এতবার সেটার ফিল্মিংও হয়েছে যে সকলেই ব্যাপারটা সম্পর্কে আমরা অবগত। আমি ওই ডিটেলসে যাচ্ছি না, আমি যাচ্ছি শুধুমাত্র কিভাবে যুক্ত সেই জায়গায়। আপনারা সকলেই জানেন যে বালি এবং সুগ্রীবের মধ্যে লড়াই হয়েছিল এবং সেখানে বালি হেরে গেছিল, সুগ্রীব জিতে গেছিল, যা কিনা একেবারে ইম্পসিবল একটা জায়গা ছিল। ইম্পসিবল মানে ইম্পসিবল একটা জায়গা ছিল। কোনোভাবেই সম্ভব ছিল না যে বালিকে সুগ্রীব হারিয়ে দেবে। এর বেশ কিছু কারণ ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে বালির যে শক্তি। কিরকম শক্তি ছিল বালি? বালি তার যে শক্তি, সে যখনই কারোর সাথে লড়বে তার যে শক্তি, মানে অপোনেন্টের যে শক্তি, সেই অপোনেন্টের শক্তির অন্তত 50% সে নিজের মধ্যে নিতে পারত। তারপরে সে আরো শক্তিশালী হয়ে যেত। স্বাভাবিকভাবেই তার সামনে দাঁড়ানোর মতো, লড়াই করার মতো ক্ষমতা কারোর ছিল না। এমনকি আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে এক সময় রাবণকেও হারিয়ে দিয়েছিলেন এই বালি। সুতরাং বুঝতেই পারছেন তিনি কতটা শক্তিশালী ছিলেন। এবার বিষয়টা হলো যে তারপরেও কি করে সুগ্রীব বালিকে হারিয়ে দিলেন? এখানে সহায়তা করেছিলেন ভগবান শ্রীরাম। কিভাবে? রাম, সুগ্রীব বা যে কেউ জানতেন যে বালিকে হারানো নট পসিবল। তো সেই সময় রাম সুগ্রীবকে একেবারে বলা যেতে পারে কি বলে আশ্বস্ত করেছিলেন যে তুমি লড়ো, আমি তোমার সঙ্গে আছি, তুমি জিতে যাবে। তো লড়াই শুরু হয়, লড়াই চলতেই থাকে, কিন্তু কিছুতেই সুগ্রীব দাঁড়াতেই পারছিলেন না বালির সামনে। তার মধ্যে সুগ্রীবের একটা ব্যাপার ছিল, সুগ্রীব তার ভাই মানে বালিকে অত্যন্ত ভালোবাসতেন, বালিও ভালোবাসতেন। এটা যাই হোক, তো এই জন্য বারবার করে তিনি হেরে যাচ্ছেন। তো সেই সময় যখন দেখলেন, মানে রামচন্দ্র যখন দেখলেন যে সুগ্রীবের অবস্থা খুবই খারাপ, সেই সময় রামচন্দ্র পিছন থেকে তীর মেরে বালিকে হত্যা করেছিলেন। এবং এটা একটা ছলনা ছিল, কারণ লড়াইটা অ্যাকচুয়ালি ছিল দুই ভাইয়ের মধ্যে। সেখানে রাম ঢুকে গিয়ে তীর মেরে হত্যা করেছিলেন। এই যে তিনি হত্যা করেছিলেন, এর ফলটা কি হয়েছিল? এর ফল আমরা দেখেছি যে তারপরেও সুগ্রীব কিভাবে রামকে সহযোগিতা করেছে, মা সীতাকে ওখান থেকে মানে লঙ্কা থেকে নিয়ে আসতে সাহায্য করেছে। এই পুরো গল্পটা আমরা জানি। মহাভারতে কি করে কানেক্ট করে? আসলে এই বালি ছিলেন হচ্ছে ইন্দ্রপুত্র, মানে ইন্দ্রের শক্তি দেওয়া ছিল তার মধ্যে, ইন্দ্রের প্রচুর শক্তি ছিল, এবং সূর্যের শক্তি ছিল হচ্ছে সুগ্রীবের মধ্যে। তো এতটাই শক্তি ইন্দ্রের যে সেখানে কেউ টেকার মতো ক্ষমতা থাকতো না। তো তাদের যখন মানে সব শেষ হয়ে যায়, যখন বৈকুণ্ঠ ধামে আর কি সকলে এক জায়গায় হয়, মানে রাম যখন ফিরে যান বিষ্ণু অবতার নিয়ে আবার বৈকুণ্ঠ ধামে, এবং তারপরে আমরা দেখেছি যে মানে সুগ্রীব, বালি তারাও তাদেরও মৃত্যু হয়ে গেছিল। তো বৈকুণ্ঠ ধামে একবার ইন্দ্র এবং সূর্য নাকি তারা গেছিলেন ভগবান বিষ্ণুর কাছে এবং বিষ্ণুকে জিজ্ঞেস করেছেন, ভগবান এটা কি হলো?
ইন্দ্র বলেছিলেন যে আমার যে শক্তি তার সামনে তো কেউ দাঁড়াতে পারে না, সেখানে এটা কি করে আপনি করলেন, কেন করলেন? তো বিধাতার লেখান, হ্যাঁ, সেটাকে তো কেউ খণ্ডাতে পারে না। তো সেই সময় বিষ্ণু বলেছিলেন যে অপেক্ষা করো, তোমারও সময় আসবে। তো এরপরে যখন আমরা জানি যে মহাভারতের সময় মানে দ্বাপর যুগে আর কি বিষ্ণু অবতার নেন, সেখানে কৃষ্ণের অবতার নেন, এবং এই কৃষ্ণ আহ, হস্তিনাপুরের যে যুদ্ধ সেখানে পাণ্ডবদের পক্ষে ছিলেন, এবং সেখানেও দুই ভাইয়ের লড়াই হয়েছিল। সেই দুই ভাই কারা? সেই দুই ভাইয়ের মধ্যে একজন ছিলেন কর্ণ, একজন ছিলেন অর্জুন। এবং সেই কর্ণ কার পুত্র? সূর্যপুত্র। আর ইন্দ্রপুত্র ছিলেন হচ্ছেন অর্জুন। তো প্রথমবার আমরা জানি যে ইন্দ্র হেরে গিয়েছিলেন সূর্যের কাছে। দ্বিতীয়বার তিনি কিন্তু আর পার পাননি, তিনি জিতে গেছিলেন, মানে অর্জুন জিতেছিলেন, কর্ণ হেরে গেছিলেন। তো এইভাবে মহাভারত কানেক্টেড হয়েছিল, রামায়ণ আর মহাভারত এইভাবে কানেক্টেড হয়েছিল। এর পাশে আরেকটা স্টোরিও রয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং। কিরকম সেই স্টোরি? শ্রীকৃষ্ণের যখন মৃত্যু হয়েছিল সেটা হয়তো অনেকে জেনে গেছে। শ্রীকৃষ্ণের যখন মৃত্যু হয়েছিল সেই সময় তিনি একটি গাছের তলায়, মানে তার কিছুক্ষণ আগে আর কি, তিনি গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছিলেন। হঠাৎ করে একটি তীর এসে তার পায়ে লাগে এবং তারপরেই তার মৃত্যু হয়েছিল। এটা আমরা সকলেই জানি। পায়ে তীর লাগলে মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার, জেনারেলি হয় না, কিন্তু হয়েছিল। এটাই হওয়ার ছিল বলে হয়তো। তো বিষয়টা হচ্ছে যে যিনি তীর তীর মেরেছিলেন তিনি দেখতে এসেছেন যে তার তীর কোথায় গিয়ে লেগেছে। তো তিনি একজন আদিবাসী ছিলেন, এবং যখন তিনি দেখেন যে শ্রীকৃষ্ণের কে তিনি আঘাত করেছেন, শ্রীকৃষ্ণকে তিনি আঘাত করেছেন, তিনি নিজের মধ্যে আর থাকতে পারছিলেন না। তার একটা সমস্যা হচ্ছে, তিনি বারবার করে ভাবছেন যে আমার দ্বারা এত বড় অন্যায়, অপরাধ, পাপ কি করে হয়ে গেল, এটা তিনি বারবার ভাবছিলেন। কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করেন, শান্ত করেন, বলেন যে দেখো ভাই, তোমার কিছু দোষ নয়, এটা হওয়ার ছিল। এটা কেন? আর সব থেকে বড় ব্যাপার, আমি আগের জন্মে তোমার সঙ্গে ছলনা করেছিলাম, আর তাই এই জন্মে এটা আমার সঙ্গে হওয়ার ছিল, এবং সেটাও তোমার হাত ধরে। তখন সেই আদিবাসী জিজ্ঞেস করলেন কিভাবে? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, গত জন্মে আমি তোমাকে হত্যা করেছিলাম। তখন তিনি অবাক হয়ে যান, মানে মানে গত জন্মে এই আদিবাসী ছিলেন হচ্ছে বালি, যিনি সুগ্রীবের দাদা ছিলেন, এবং সেখানে যেমন রামচন্দ্র তাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিলেন, ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণের সময়, মানে যখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়, সেই মৃত্যুর কারণও ছিলেন এই বালি। সুতরাং এইভাবে গোটা বিষয়টা কিন্তু জড়িত একে অপরের সঙ্গে। মহাভারত এবং রামায়ণ এইভাবেই যুক্ত হয়ে থাকে বলে এই গল্প রয়েছে। তো এই ছিল আমার আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি আপনার এটার মধ্যে আপনি যদি সহমত হন তাহলে জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে। যদি দ্বিমত হন তাহলেও জানাবেন আপনি। এতে কি হবে? এটা আমাদের একে অপরকে হেল্প করবে, আমাদের নলেজটাকে আরো শক্তিশালী করতে, গেইন করতে। এট দ্য সেম টাইম কোন স্টোরি আপনাদের ভালো লাগছে, কোন স্টোরি ভালো লাগছে না, কোন স্টোরিতে আমি হয়তো একটু অন্য কিছু আনতে পারি, সেগুলো কিন্তু আমার জানা হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই স্টোরিগুলো আপনাদের সাথে কোথায় আমার মিল বা অমিল, সেই বিষয়গুলো সম্পর্কে আমি জানতে পারবো, সেই অনুযায়ী আমি গল্পগুলো আনতে পারবো। সো চেষ্টা করবেন কমেন্ট করার, কমেন্ট করে আমাকে জানাবেন আগামী দিনে কি গল্প শুনতে যাচ্ছেন, সেটাও বলতে পারেন। সেগুলোকে নিয়ে আমার রিসার্চ জারি থাকবে, যে রিসার্চ করেই আমি সমস্ত কালেকশন গুলো করেছি গল্পের। তো সেই রিসার্চ গুলো আপনাদের সামনে আমি এইরকম ভাবে বলতে বলতে তুলে ধরছি। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।
ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।